ইলেকটোরাল পলিটিক্সটা করতে করতে আমাদের সমাজের যে বেসিক নীতি শিক্ষাগুলো সেগুলো আমরা নষ্ট করে ফেলেছি। একজন মাস্টার যোগেশচন্দ্র কলেজ কলকাতার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম, এবং এইখান থেকেই পাশ করে মানে এখানে যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন যদি খুঁজে বার করা হয় তাহলে যার নাম বেরিয়ে আসে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আমরা এটা কোন বাংলা তৈরি করেছি যেখানে আদালত থেকে অনুমোদন নিয়ে এসে সরস্বতী পুজো করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো পলিটিশিয়ান হতে পারেন, কিন্তু তিনি মোটেই সোশ্যাল রিফর্মার নন। তিনি রিফর্মেশন করতেও আসেননি, করতে চানও না। হয়েছে যে হিন্দু মানে আপনি এই দলের ভোটার, মুসলিম মানে আপনি এই দলের ভোটার, শিখ মানে আপনি এই দলের ভোটার। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি এবার সরস্বতী পুজো নিয়ে রীতিমতন বিতর্ক। অন্যদিকে দেখতে পাচ্ছি যোগেশচন্দ্র কলেজে একটি মেয়েকে রেপ থ্রেট দেওয়া হচ্ছে। তার পাশাপাশি হরিণঘাটার একটি স্কুলে প্রিন্সিপালকে পদত্যাগ করতে রিজাইন করতে বলা হচ্ছে। কি বলবেন সে বিষয়ে? দেখুন, দু রকমের ঘটনা ঘটেছে। হরিণঘাটারটা তো আমরা সোশ্যাল মিডিয়া মারফত যেভাবে দেখতে পেয়েছি যে একটা ভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে একেবারে মানে মাস্টারমশাইয়ের সাথে যে ভাষায় কথা বলছেন এবং যেভাবে কথা বলছেন, এটা অত্যন্ত লজ্জাজনক। এবং প্রশাসন তারপরে খুব অ্যাক্টিভ কিছু অ্যাকশন নিয়েছে বলে এখনো পর্যন্ত আমার কাছে খবর নেই। তার কারণ হচ্ছে ইলেকটোরাল পলিটিক্সটা করতে করতে আমাদের সমাজের যে বেসিক নীতি শিক্ষাগুলো সেগুলো আমরা নষ্ট করে ফেলেছি। একজন মাস্টারমশাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, বয়োজ্যেষ্ঠদের সাথে কিভাবে কথা বলতে হয়, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয়, কিংবা আমার কলিগ, আমার সহপাঠী, সহকর্মী তাদের সাথে কিভাবে কথা বলতে হয়, এই নীতি শিক্ষা বা যেগুলোকে আমরা সিভিক সেন্স বলি, সেগুলো সমস্ত আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে এখন সর্বত্র হিংসা, গালাগালি দেওয়া, কারোর সাথে মতের পার্থক্য হলেই তার গায়ে হাত তোলা, তাকে তির্যক ভাষায় আক্রমণ করা, এইটা হয়ে গেছে এখন আমাদের বেসিক স্ট্যান্ডার্ড। এবং এর জন্যে সমাজের আমরা সকলে মানুষরা তো দায়ী, তার পাশাপাশি দায়ী হচ্ছে আমাদের লিডাররা যারা সমাজটাকে লিড করছেন, পলিটিশিয়ানস, আমলা, মন্ত্রী, শান্ত্রী যারা রয়েছেন এরা। যোগেশচন্দ্র ল কলেজের ক্ষেত্রে যেটা ঘটনাটা ঘটেছে সেটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ওদের ওখানে মানে ডে শিফট, মর্নিং শিফট, এই যে বিভিন্ন শিফটের আলাদা আলাদা ব্যাচ অফ স্টুডেন্টস রয়েছে, তাদের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলাটা প্রথমে শুরু হয়। কারণ বোধহয় সকালের ব্যাচ তারা তাদের মতো করে একটা বড় করে পুজো করছে, সেকেন্ড যে ব্যাচটা তারাও তাদের মতো করে একটা সেপারেট পুজোর দাবি জানায়, এবং সেখান থেকে সকালের ব্যাচের সাথে তাদের ঝামেলাটা শুরু হয়। এর মধ্যে যার নামটা উঠে আসছে সাবির আলী বলে সম্ভবত একজন, এই সাবির সে বোধহয় তাদের ওখানে একটা দাদাগিরি করে এবং ইত্যাদি ইত্যাদি করে, এবং এখান থেকে বিষয়টা একটা কমিউনাল অ্যাঙ্গেল নিয়ে নেয়। সাবির এবং ওখানে যারা পুজো করতে চেয়েছে, বিষয়টা হচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূলের লবির সমস্যা। যে মর্নিং শিফটের ছেলেরাও পুজো করতে চেয়েছে, আবার অন্য ডে শিফটের বা অন্য অল্টারনেট শিফট যেটা আছে সেখানকার সেই ব্যাচের ছেলেমেয়েরাও পুজো করতে চেয়েছে। এখন এটা দুভাবে সলভ করা যেত। এক হচ্ছে যে তারা যদি একটা জয়েন্ট পুজো অর্গানাইজ করতো, সেটার জন্য আমাদের একটু এমপ্যাথি থাকলে, একটু টিম থাকলেই হয়ে যায়। একই ইনস্টিটিউট, সবাই মিলে করলে চাঁদাটা বেশি করে উঠলে আমরা বড় করে ব্যাপারটাকে করতে পারতাম, এটা একটা হতে পারতো। অথবা যদি দুটো সেপারেট পুজো তারা করতে চায়, তাদের জন্য ইনস্টিটিউট তাদের মতো করে জায়গা অ্যালোকেট করে দিতে পারতো, যে এই ইভিনিং এর ছেলেমেয়েরা এদিকে করবে, মর্নিং এর ছেলেমেয়েরা এদিকে করবে। এটা ইনস্টিটিউটের একটা দায়বদ্ধতা রয়েছে, কিন্তু সেইটা না হয়ে বহিরাগত কিছু লোকজন এখানে ঢুকে পড়লো, এবং ঢুকে পড়ে তারা ওখানে মারামারি, হুজ্জুতি, থ্রেড ফ্রেড যা শুরু করলো, সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কখনোই কাম্য নয়। এবং ছাত্র রাজনীতিটা বর্তমান সময়ে যত দিন যাচ্ছে আমি দেখছি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। যোগেশচন্দ্র কলেজ কলকাতার অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম, এবং এইখান থেকেই পাশ করে মানে এখানে যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন যদি খুঁজে বার করা হয় তাহলে যার নাম বেরিয়ে আসে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু এই কলেজের ছাত্রী, এই কলেজের অ্যালুমনি। তার ইনস্টিটিউটে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, এইটা অত্যন্ত মানে বেদনাদায়ক। কারণ আমি নিজে ছাত্র অবস্থায় আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন এরকম সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে, কখনো ছাত্ররা পুজো আচ্চা করেছেন। এখানে তো জোরের ব্যাপার নেই, কারোর যদি মনে হয় সে করতে পারে, কারোর যদি পার্টিসিপেট না করার হয় তিনি করবেন না। কিন্তু পার্টিসিপেট করতে গিয়ে বাইরে থেকে লোকজন ঢুকে আসছে, ঢুকে এসে মারামারি করছে, মেয়েদের হুমকি দিচ্ছে, এবং আরও লজ্জাজনক ব্যাপার যেটা, যে এইটা একেবারে মামলা মোকদ্দমা হয়ে যাচ্ছে, হাইকোর্ট অবধি চলে যাচ্ছে, হাইকোর্ট অনুমোদন দিচ্ছে। এরা তো কেউ আসামি, ক্রিমিনাল নয়, এরা ছাত্রছাত্রী। তারা তাদের মতো একটা পুজো করবে বলে হাইকোর্টের অনুমোদন দিতে হচ্ছে, এবং আপনি কলেজের সামনে চলে যান, গিয়ে দেখবেন মনে হচ্ছে ওটা কলেজ না ওটা কারাগার, বোঝা যাচ্ছে না। আশেপাশে শয় শয় পুলিশ দাঁড়িয়ে রয়েছে, হাইকোর্টের ডিরেকশনে লেখা আছে রীতিমতো আর্মড ফোর্সেস দিয়ে তার বিসর্জন থেকে শুরু করে সমস্ত প্রোগ্রামটা আয়োজন করতে হবে। এটা পুজো হচ্ছে না এখানে কোনো মানে উগ্রপন্থী কাজকর্ম হচ্ছে বোঝা যাচ্ছে না। একটা শিক্ষা প্রতিষ্ঠান,
সেখানে পুলিশের এমনি থাকার কথা না। ছাত্রদের ওপর পুলিশি বর্বরতার কোনোদিনই আমি সপক্ষে ছিলাম না এবং আজকেও থাকবো না। কিন্তু হাইকোর্টের এখানে কিছু করার ছিল না। তার কারণ যেভাবে একটা কমিউনাল অ্যাঙ্গেল নিয়ে নিচ্ছিল এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ঢুকে যাওয়ার ফলে সেখানে বিভিন্ন লবির সমস্যাটা যেখানে এত একটা মারাত্মক জায়গায় চলে গেল, সেইখানে বোঝা গেল ছাত্রদের মধ্যে ইউনিটি তো নেই, উল্টে এখানে একটা লাইভ কোয়েশ্চেন চলে আসবে। আমরা কিছুদিন আগেই আরজি করে দেখলাম যে এই লবির সমস্যার জন্য কি মারাত্মক আকার নিতে পারে, সেই জন্য প্রশাসন আর কোনো রিস্ক নিল না। তারা কোনো রকম ধর্মীয় দাঙ্গা চায় না, তারা তাদের দিক থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিস্টোর করবার জন্য যা পদক্ষেপ নেওয়ার সেটা তারা নিয়েছে, তারা তাদের সিকিউরিটির কাজ করেছে। কিন্তু ওভারঅল সমাজ হিসেবে, রাজনীতি হিসেবে, ছাত্র রাজনীতি হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, একজন ছাত্র হিসেবে আমার কাছে এটা অত্যন্ত লজ্জার যে আমরা এটা কোন বাংলা তৈরি করেছি, যেখানে আদালত থেকে অনুমোদন নিয়ে এসে সরস্বতী পুজো করতে হচ্ছে, যেখানে ধর্মীয় দাঙ্গা বেঁধে যাবে এই আশঙ্কা নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, যেখানে ছাত্রদেরকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে, মেয়েদের সম্ভ্রমাণের হুমকি দেওয়া হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বসে। এতদিন আমরা জানতাম যে নেতা মন্ত্রীরা সমস্ত বেশিরভাগ ক্ষেত্রেই অশিক্ষিত, অপদার্থ, ঘুষখোর, বদমাশ, তারা এগুলো করেন, তারা বন্দুকবাজি করেন, এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত ছিলাম। কিন্তু সবসময় শিক্ষিত ছাত্রছাত্রীদের থেকে আমার অন্তত, বাকি কে কি ভাবেন আমি জানি না, সে তৃণমূলের ছাত্র পরিষদ হোক অথবা এসএফআই এর হোক অথবা বিজেপির হোক, যারই হোক না কেন, একটা মানুষ যদি পড়াশোনা শেখে তার মধ্যে যে নীতি শিক্ষা তৈরি হয়, তাহলে তার থেকে আমি অন্তত বেশি আশা করি। অশিক্ষিত, অপদার্থ, গুন্ডা, বদমাসদের সাথে আমার কোনো মিলমিশ নেই। কিন্তু যে লোকটা লেখাপড়া শিখেছে তার এডুকেশন মানেটা কি? এডুকেশন মানে একটা ডিগ্রি নিয়ে কনভোকেশনে টুপি পরে দাঁড়িয়ে রইলাম আর ছবি দিলাম ফেসবুকে, সেটা তো এডুকেশন নয়। এডুকেশন মানে হচ্ছে এনলাইটেনমেন্ট, নিজের মধ্যে সত্তার জাগরণ, নীতি শিক্ষা, সমাজের শিক্ষা। সেই শিক্ষাটা নিশ্চয়ই ছাত্ররা শিখছেন। তাই আমার তাদের থেকে আশাটা বেশি থাকে। সে তৃণমূল হলে তার সাথে আমার রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু শিক্ষিত মানুষ মাত্রই আমার কাছে প্রিয় মানুষ। তো সেই জায়গায় একটা শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের বুকে দাঁড়িয়ে যদি এরকম কামান দেখে, বন্দুক দেখে পুজো করাতে হয়, এভাবে আর্মড ফোর্সেস দাঁড় করিয়ে পুজো করাতে হয়, এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের ওভারঅল সমাজের কতখানি অধঃপতন হয়েছে তার একদম গ্লেয়ারিংলি অবভিয়াস একটা নিদর্শন হয়ে থেকে যাবে। আমি আশা করব যে আগামী দিনে ছাত্রছাত্রীরা এবং মাস্টারমশাইরা সকলে মিলে এই ব্যাপারগুলিতে নজর রাখবে যে ছাত্ররা তাদের পুজো তাদের মতো করে করবে। বহিরাগত লোকজন তারা তাদের পলিটিক্যাল আনডিউ ইনফ্লুয়েন্স নিয়ে ঢুকে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাটিটাকে কদর্য করবে, নষ্ট করবে এবং আলটিমেটলি তো প্রতিষ্ঠানটার নাম খারাপ হচ্ছে। এইটা কখনোই কাম্য নয়। আমি আবেদন জানিয়েছি আমার ফেসবুক, ইউটিউবের মাধ্যমেও সমস্ত মাস্টারমশাইদের কাছে এবং ছাত্রদের কাছে, তারা যে দলই করুন, যে ধর্মেরই মানুষ হন না কেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে তারা যেন ইউনাইটেডভাবে প্রতিহত করেন। এই ধরনের বহিরাগত অসভ্যতামী রাজনৈতিক উস্কানি থেকে তারা যাতে শিক্ষার প্রাঙ্গণটাকে প্রোটেক্ট করেন, করতে চেষ্টা করেন, সেটাই আমার আবেদন। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়েও আবারও তৃণমূলের নাম উঠে আসছে এবং মুখ্যমন্ত্রী একটি বাক্যবায়ও করলেন না। কেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো পলিটিশিয়ান হতে পারেন, কিন্তু তিনি মোটেই সোশ্যাল রিফর্মার নন। তিনি রিফর্মেশন করতেও আসেননি, করতে চানও না। এবং তার থেকে এই ধরনের, কারণ এগুলো তো শুধু মানে খুব সামান্য পলিটিক্যাল ইস্যু নয়, এটা একটা সোশ্যাল ইস্যু। মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যখনই কমিউনাল দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, এটা শুধু কতগুলো ভোটের অঙ্কের রাজনীতি নয়, এটা একটা বড় সামাজিক ব্যাধি। আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে সেখানে সরস্বতী পুজো হয়েছে, সেখানে ঈদের প্রোগ্রামও হয়েছে, আমরা এগুলো দেখে অভ্যস্ত, এটাই কাম্য। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসবেন, আবার ওখানে আমরা দোল উৎসবও পালন করেছি, আবার আমরা ক্রিসমাসেও আমরা বিভিন্ন ছাত্রদের গ্যাদারিং দেখেছি। এবং এই যে পরিবেশটা, এটাই তো কাম্য যে আমার ধর্মীয় আদর্শ যাই হোক না কেন, আমি একটা জায়গায় প্রতিষ্ঠানে পালন করতে এসেছি বলে আমার পাশের ছেলেটা কোন কাস্টের, কোন ধর্মের, কোন দল করে, সেটা তো তার পরিচয় হওয়ার কথা না। সে তো আমার বন্ধু, সহপাঠী, সিনিয়র, জুনিয়র, এটাই তো তার পরিচয়। সে হিন্দু না সে মুসলমান, সে হিন্দু হলেও কি সে খুব নিচু জাতের হিন্দু, সে কি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই যে মানুষকে কতগুলো প্যাকেজিংয়ে আলাদা আলাদা করে আমরা ভেবে নিয়েছি না, এবং এই ভাবতে আমাদের সাহায্য করেছে রাজনৈতিক দলগুলি। এই যে বছরের পর বছর ধরে মানুষের মধ্যে এই যে কতগুলো ক্লাসিফিকেশনে ভেঙে দেওয়া, যে ও একটু উচ্চ বর্ণের হিন্দু, এ একটু নিম্ন বর্ণের হিন্দু, শিডিউল কাস্ট মানে একটু আলাদা, ও গরিব, ও সস্তায় স্কলারশিপে পড়ে, ওর অতটা মেরিট নেই। এই যে কিছু অদ্ভুত কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকে গেছে, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করেছে। এই ডিসক্রিমিনেশনগুলো শুধু কলকাতা বলে না, সারা ভারতবর্ষেই প্রচণ্ড মাত্রায় আছে, জেএনইউতেও আছে, আইআইটিগুলিতেও আছে। এই সোশ্যাল ডিসপ্যারিটিগুলো একটা বড় সমস্যা এবং সেইটাকে অ্যাড্রেস করতে গেলে একজন পলিটিশিয়ানকে অনেক দূরদর্শী হতে হয় এবং তার সেই ক্যাপাসিটিটা থাকতে হয়, তার সেই প্রুডেন্ট মাইন্ডসেট থাকতে হয়
যে আমি একটা রিফরমেশনের অ্যাঙ্গেলকে কিভাবে অ্যাড্রেস করব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমি মোটেই আশা করি না এখনকার দিনে দাঁড়িয়ে তার থেকে, যে তিনি এই রকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবেন। তার কারণ হচ্ছে খুব সিম্পল, তিনি বাইনারি রাজনীতিটা করতে করতে একটা কোণঠাসা জায়গায় চলে এসেছেন। এই মুহূর্তে তিনি যদি সরস্বতী পুজো এবং হিন্দু ধর্মাবলম্বীদের হয়ে কথা বলেন, তাহলে তার মনে আতঙ্ক থেকে যাবে যে আরে বিজেপি বলবে আমি তার হয়ে কথা বলছি। আবার তিনি যদি সাবির আলীদের হয়ে কথা বলেন, তখন আবার মানেটা, বা তাদেরকে যদি বকাঝকা করেন যে কেন তোমরা এইখানে এই ধরনের কাজ করেছো, তখন সেটা আবার একটা অন্য কমিউনাল অ্যাঙ্গেল নিয়ে নেবে যে মাইনরিটিদের সাথে মুখ্যমন্ত্রী নেই। এটা কিন্তু হওয়ার কথা না। একজন লোক, সে বহিরাগত, এটা সাবির আলীর জায়গায় যদি সুমন্ত বলে কেউ একজন হতো, যিনি একজন আদ্যন্ত হিন্দু, যদি ব্রাহ্মণ হতেন একজন, তাহলেও সেটা কিন্তু অন্যায়ই হতো। এখানে যেই মুহূর্তে আমরা সাবির আলীর নামটা জড়িয়ে গেছে বলে আমরা ধরে নিচ্ছি যে এটা মুসলমান সম্প্রদায়ের একটা লোক এসছে বলেই সে, তার ইন্টেনশনটা খারাপ। এরকম বহু কলেজে তো হিন্দু হিন্দু মারামারি করে, তখন মুখ্যমন্ত্রী বলেছেনটা কি? আমরা বহু ইনস্টিটিউটে দেখেছি যে ছাত্র ইউনিয়নের নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে, সেখানে হিন্দু ভার্সেস হিন্দুই লড়াই হচ্ছে, সেখানে তো মুখ্যমন্ত্রী কিছু বলেন না যে ছাত্র রাজনীতির মধ্যে কেন এই জিনিসগুলো হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র ইউনিয়নের ভোট এলেই দেখা যায় বোমাবাজি হচ্ছে, কলেজের মধ্যে বন্দুক ঢুকছে। ছাত্র রাজনীতির মধ্যে বোমা বন্দুকটা ঢুকবে কেন? কথা বললেই উনি সেই এসএফআই এর 30 বছর আগের ইতিহাসে চলে যাবে। আরে সেই জন্যই তো এসএফআই নেই, এখন আপনাকে আনা হয়েছে। তা তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের হাতে বোমা বন্দুকটা কে তুলে দিচ্ছে? তাদেরকে কেন আমরা একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করে দিতে পারিনি? এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কিছু এক্সপেক্টেড না, তার কারণ তিনি শাখের করাতের মতো সিস্টেম তৈরি করেছেন। তিনি সাবির আলীদের হয়ে কথা বললে বা তাদেরকে যদি বকাঝকা করেন, তাহলে তিনি ভাবছেন যে মাইনরিটি ভোটার চলে যাবে। আবার তিনি যদি সরস্বতী পুজোর পক্ষে কথা বলেন, তাহলে সবাই বলবে যে আপনি তো বিজেপির লাইনে কথা বলছেন। প্রশ্নটা তো বিজেপি বা তৃণমূল বা সিপিএম না। অন্যায় তো অন্যায়। আমি তো আবারও বলছি, সাবির আলী করেছে মানে মুসলমানরা করেছে, মুসলমানরা খারাপ, এই ধারণাটা খুব ভুল। বহু জায়গাতে হিন্দুরাই হিন্দুদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, রাজনৈতিক ঝামেলায়, সেটাও ইকুয়ালি অন্যায়। একটা পুজো করতে গেলাম, একটা বহু জায়গাতে আপনি দেখবেন যে মন্দিরে কোনো পুজো হচ্ছে, পাড়ায় অন্য অন্য আরেক পাড়া থেকে এসে রাজনৈতিক ঝামেলা লাগিয়ে দিল। সেখানে কিন্তু ধর্মের কোনো দিকই নেই, এরাও হিন্দু ওরাও হিন্দু, কিন্তু রাজনৈতিক ঝামেলা লেগে গেল। সেই ব্যাপারে তাহলে আপনি কিভাবে তৈরি করবেন? ফলে বিষয়টাকে কেবলমাত্র কমিউনাল পয়েন্ট অফ ভিউ থেকে না দেখে আমরা সোশ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি ডিরেক্ট পলিটিক্যাল জায়গাটা দেখি, তাহলে দেখবো এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। তৃণমূলের একটা ডের একটা আলাদা লবি, ইভিনিং কলেজের একটা আলাদা লবি, এই দুটো লবির মধ্যে সংঘর্ষ, এবং এই সংঘর্ষের মধ্যে ঘটনাচক্রে একজন ইসলাম সম্প্রদায়ের লোক বা নেতা বেরিয়ে গেছে বলে একটা, তার মধ্যে একটা মানে ঘৃতাহুতি হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের তোষণমূলক রাজনীতি এবং এই ধর্মের ভিত্তিতে মানুষকে দেখার যে নোংরা রাজনীতিটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, সেটা অত্যন্ত বাজে একটা জায়গায় চলে যাচ্ছে। একটা ভারতবর্ষ এইভাবে তৈরি হয়নি জাতি হিসেবে। ভারতবর্ষের যে কনসেপ্ট অফ নেশন অ্যান্ড স্টেট, তার মধ্যে, হ্যাঁ, ভারতবর্ষ কখনোই সেকুলার ছিল না, ভারতবর্ষে হিন্দুরা মেজরিটি ছিল, আগামীতেও হিন্দুরা মেজরিটি থাকবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো জিনিসকে টেকেন ফর গ্রান্টেড করে নেওয়া হবে। এখন যে পরিবেশটা তৈরি হয়েছে যে হিন্দু মানে আপনি এই দলের ভোটার, মুসলিম মানে আপনি এই দলের ভোটার, শিখ মানে আপনি এই দলের ভোটার। এইটা কেন? আমরা কেন এক্সপেক্ট করি না যে একজন ইসলাম সম্প্রদায়ের মানুষও বিজেপির ভোটার হতে পারে, বা একজন মানে একে কট্টরপন্থী হিন্দু, যিনি একদম সনাতনী ধর্মাবলম্বী মানুষ, তিনি বিজেপি না হয়ে তিনি আহ, তৃণমূলের ভোটার হতে পারে? এইটা কেন আমরা ভাবতে পারি না? তার কারণ রাজনৈতিক দলগুলো আদর্শটাই এইভাবে সেট করে রেখেছে যে মানে কমিউনিস্ট হলে তিনি একরকমের, তৃণমূল হলে তিনি নিশ্চয়ই মাইনরিটিদেরকে বেশি তোষণ করবেন, বিজেপি মানে সে কেবলমাত্র হিন্দুদের হয়ে কথা বলবে। কেন? মানে তৃণমূলের কি দায় নেই হিন্দুদের প্রোটেক্ট করা? তৃণমূলের মধ্যে নেতা মন্ত্রীরা কি কেউ হিন্দু নন? তাদেরও তো নিশ্চয়ই একটা দায়বদ্ধতা রয়েছে হিন্দু সমাজ ও সভ্যতার যে মানে নীতি শিক্ষাটা আছে সেটাকে পাথেয় করে নিয়ে যাওয়ার, কিন্তু সেটা করেন না। তার কারণ ওই যে বললাম, সবকিছুই ঘুরে ফিরে এরা ভোটের বাইরে ভাবতে পারেন না। আর আমি আবারও বলবো যে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির থেকে এই ধরনের সোশ্যাল ইস্যুস নিয়ে কোনো কমেন্ট আপনি এক্সপেক্ট করবেন না। তার কারণ আরজি করের ঘটনায় উনি কটা বিবৃতি দিয়েছেন? উনি এসেই আগে কম্পেনসেশনের গল্প দিতে আরম্ভ করলেন, আমি এই করে দেবো ওই করে দেবো। আজ অবধি উনি কি এই নিয়ে একটা মিটিংও করেছেন যেখানে উনি সত্যি এইটা নিয়ে প্রশ্ন করেছেন যে আচ্ছা সরকারি হাসপাতালগুলোতে সিকিউরিটি ব্রিচ কেন এইভাবে হচ্ছে? আরজি করে ঘটনা থেকেই তো আমরা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পেলাম যে রাজনীতিবিদদের আসল মানসিকতাটা কি। এনারা এখনো হচ্ছে অভয়ার মা বাবা নাকি ভোটের টিকিটের জন্য লড়ছে, কত টাকা নেবে, এই ধরনের ফালতু কথা বলে যাচ্ছেন, যে কথাগুলো বেসলেস। কিন্তু তারা একবারও আজ অব্দি বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে
সরকারি হাসপাতালগুলোর কি পরিস্থিতি, সেখানে পরিকাঠামো নেই, চিকিৎসক নেই, এখনো সুরক্ষা ব্যবস্থায় মেজর ঘাটতি। আপনি যে কোনো হাসপাতালে গড়গড় করে ঢুকে যেতে পারবেন, কোনো রেজিস্টার নেই, কে আসছে কখন আসছে, কে পেশেন্ট, কে পেশেন্টের বাড়ির লোক, তার কোনো রেকর্ড নেই, কে কখন আসছে ঢুকছে কিভাবে হচ্ছে কেউ কিছু জানে না। সেই নিয়ে কি চিফ মিনিস্টার একটা কথা বলেছেন? তো তাহলে আপনি একটা ইনস্টিটিউটে পুজো হয়নি বলে আপনি এক্সপেক্ট করছেন যে এটা নিয়ে কথা বলবে? তার কারণ এনার বক্তব্যটা হচ্ছে এখন 2026-এ চেয়ারে টিকে থাকা। 26-এর স্ট্র্যাটেজিটা, ভোটের স্ট্র্যাটেজিটা সাজানোই হচ্ছে এই মুহূর্তে পলিটিশিয়ানদের আসল কে কোন বোর্ডেটাকে খেলবেন সেইটা তারা অঙ্ক কষে যাচ্ছেন দাবার বোর্ডে। এর বাইরে সমাজ চুলোয় জাগিয়ে রাজনীতিবিদরা সমাজ নিয়ে এই মুহূর্তে অ্যাটলিস্ট আর ভাবেন না।